আমাদের এই কারিগরি 5.0 যেটা হচ্ছে সেটা 19 থেকে 22 60 আর্টিস্টদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি এবং তার সাথে রোটারি ক্লাব অফ কলকাতা বেনেভোলেন্স এটার সাথে প্রকৃতভাবে যুক্ত, কেননা আমরা এই আর্টিসানদের হেল্প করে থাকি এবং আমাদের আরসিসি রয়েছে। আরসিসিতেও আমরা ভবিষ্যতে এখানেতে এরকম প্রোগ্রাম করবার আমরা নেব। তারপরে তো ফের আমাদের আজকের যে প্রোগ্রামটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রোটারি বেনেভোলেন্স অ্যাওয়ার্ডস, এক্সেলেন্স অ্যাওয়ার্ডস, যেটার মধ্যে আমরা ডক্টর, এনভায়রনমেন্টের উপর, এডুকেশন, সাস্টেনেবিলিটি, দেন অ্যাগেন উই হ্যাভ গট ইন আর্ট, এদেরকে আমরা করবো। হু হ্যাভ কামিং ফ্রম দ্য পোর প্লেসেস, মিনস পিপল ডোন্ট নো অ্যাবাউট দেয়ার স্টোরিজ, বাট উইল ব্রিং দেম টু লাইট টুডে। আর আমরা তাদেরকেই এখানেতে সম্বর্ধনা দেব। আজ মোট কতজনকে এখানে সম্বর্ধনা দেওয়া হবে? 6 জনকে আমরা সম্বর্ধনা। তাদের নামগুলোকে একটু বলা যায়? তাদের নাম হচ্ছে ডক্টর সুব্রত চ্যাটার্জি, হি ইজ এ ডক্টর ইন অঙ্কোলজি। ডক্টর নীলাঞ্জন Subhrata Chatterjee, who is into medical excellence. We have Sri Chitrak Pramanik, who is into environment. We have got Sri Karan Singh, who is into art. We have got in Sri Nilanjan Mishra on sustainability, Sujoy Sarkar in education, and Sri Ajit Mondal for bravery. আগামী দিনে কি থাকবে? আমরা প্রত্যেক বছর আমরা বিভিন্ন যারা কাজ করে যাচ্ছে অন গ্রাউন্ড, whoever is working, we try to give them awards, and এই প্রচেষ্টাই থাকবে প্রত্যেক বছর এটাকে কন্টিনিউ করে। কথা হচ্ছে যে বেনেভোলেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রতি বছরই দেওয়া হয়। এবছরের হচ্ছে থার্ড ইয়ার। সমাজে যারা কিছু অ্যাচিভ করেছেন আমরা তাদেরকে প্রাইজটা দিই। তো এবারে আমাদের লক্ষ্য ছিল তাদেরকে দেওয়া যারা সেইভাবে লাইমলাইটে আসেননি এবং যারা খুব সাইলেন্টলি কাজটা করছে। উদ্দেশ্যই ছিল তাদেরকেই অ্যাকনোলেজ করা। এবছরে যাদেরকে দেওয়া হচ্ছে তার মধ্যে ধরুন সাস্টেনেবিলিটিতে নীলাঞ্জনকে, বা এনভায়রনমেন্টের জন্য চিত্রককে, সুজয়কে, এডুকেশনের জন্য, ব্রেভারির জন্য অজিতকে। তো এরা বিভিন্নভাবে এদের মানে অ্যাকচুয়ালি এদের স্টোরিটা না শুনলে বোঝা যাবে না যে এরা কত সাইলেন্টলি কাজ করছে এবং এদের জার্নিটা কত চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর। তো এবারে আমাদের উদ্দেশ্য ছিলই যে এদেরকে অ্যাকনোলেজ করা। যারা দেখুন অনেকেই কাজ করে, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অনেকে মানে লাইমলাইটেও থাকে না, অনেকেই প্রচার পেয়েছে, কিন্তু যারা পাননি তাদেরকেই এবারে অ্যাকনোলেজ করা আমাদের উদ্দেশ্য ছিল এবং সেটাই আমরা আজকে করতে চলেছি। এক ছাদের তলায় 6জন পরিবেশের বিদ, তারা পরিবেশবিদই বলা যায়, স্বাস্থ্যবিদ, স্বাস্থ্য, পরিবেশ সবকিছু মিলিয়ে এডুকেশন। এই যে একটা মেলবন্ধন আজকের মধ্যে আপনি যে ঘটাচ্ছেন, এটা নিয়ে কি বলতে চান? দেখুন আমরা যে 6টা মানে ভার্টিকালস দিচ্ছি তাদের সবাই সমাজে কিছু না কিছু ভ্যালু অ্যাড করছে, ঠিক আছে, এবং প্রত্যেকটাই আপনি চিন্তা করে দেখবেন যে খুব ইম্পর্টেন্ট। স্বাস্থ্য বলুন, এডুকেশন বলুন, এনভায়রনমেন্ট বলুন, তো তাদেরকে সেই প্রত্যেকে এবং জানে তাদেরকে খুঁজে বার করাটা খুব সহজ ছিল না, কারণ যারা প্রচারে থাকেন তাদেরকে খুঁজে পাওয়া সোজা, যারা প্রচারে নেই তাদেরকে খুঁজে পাওয়া শক্ত। এবং আমি আপনাকে একটা উদাহরণ শেয়ার করছি যে 6 জনের মধ্যে যখন সবার ছবির প্রয়োজন ছিল, 2 জনের কাছে কোনো ছবি নেই নিজের, একজন স্টুডিও থেকে নিজের ছবি তুলে পাঠিয়েছে। মানে এরা একেবারেই প্রচার থেকে এত দূরে। তো ফলে এটা চ্যালেঞ্জিং ছিল এবং এদের করতে পেরে আমরা খুব খুশি। এবং আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে লোকের কাছে তুলে ধরা। আর এই কাজটা যদি বেনেভোলেন্স না করে তাহলে কেই বা করবে। তো সেই উদ্দেশ্যেই আমাদের। সমাজকে কি বার্তা থাকবে? দেখুন যে 6টা ডিপার্টমেন্টকে দেওয়া হচ্ছে, সেই 6টা ডিপার্টমেন্টকে দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন, এটাই তো সবার সবচেয়ে বড় বার্তা। কোথাও একটা গ্যাপ আছে, কোথাও একটা ভ্যাকুয়াম আছে, তাই জন্য এদের কাজ করতে হচ্ছে। তো এই যে 6টা ভার্টিকালসে আমরা কাজ করছি এবং আমরা যে কোশ্চেন অ্যান্সার সেকশনটা রেখেছি সেটাও এমনভাবে রেখেছি যাতে খুব সাধারণ মানুষের বোঝার ভাষায় যে আপনার প্রাইজটি পেয়ে কেমন লাগছে, এটা হচ্ছে একটা কোশ্চেন খুব কমনলি সবাইকে করা হয়। আমরা তাদেরকে বলছি যে জার্নিটা কেমন, কোথায় চ্যালেঞ্জ, কিসে আটকাচ্ছে আমাদের তরফ থেকে। যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে রোটারি থেকে আমাদের ক্লাব বা আরও অন্যান্য যে ক্লাব আছে, আমরা সবাইকে সমাজের পাশে দাঁড়াতে চাই বা কিছু গিভ ব্যাক টু দ্য সোসাইটি করতে চাই, কিন্তু কথা হচ্ছে যে আমরা অনেকেই বুঝতে পারি না কী করব।
এরা কিন্তু ফিল্ডে কাজ করছে। শহরে বসে এটা হিসেব করা যে আমরা দুটো গাছ লাগিয়ে দিলেই বোধহয় দায়িত্ব পালন হচ্ছে, আর যারা ফিল্ডে কাজ করছে তাদের কি প্রয়োজন, এটার মধ্যে কিন্তু বিরাট একটা ফাঁক থেকে যাচ্ছে। তো এরা কিন্তু সেই কাজটা করছে। তো এবং সেই জন্য এদেরকে অ্যাকনলেজ করা এবং এদের মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষের কাছে আবেদন করা যে এদের পাশে এসে দাঁড়ান। এদের স্টোরিটা না শুনলে আপনি বুঝতে পারবেন না যে এদের কোথায় সাপোর্ট দরকার, কোথায় ওরা আটকে যাচ্ছে। এই বার্তাটাই আমরা সমাজকে দিতে চাইছি যে এদের পাশে দাঁড়ান। এবং এরা শুধু ছজনই তো শুধু কাজ করছে না, এরকম হাজার হাজার মানুষ কাজ করছে, তাদেরকে পাশে দাঁড়ান। রোটারি ক্লাব অফ ক্যালকাটার বেনাভলেন্সকে আমি প্রথম সাধুবাদ জানাই যে এরা রেগুলারভাবে এই এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়ে যাচ্ছেন। আর এই ক্লাবটি, আমি যখন ডিস্ট্রিক্ট গভর্নর ছিলাম তখন এই ক্লাবটি শুরু হয় এবং আমরা শুধু সোশ্যাল সার্ভিস শুধু করি না, এরকম লোকদেরও আমরা রেকগনাইজ করি যারা দুঃসময় নিজেদের থেকে রোটারি ক্লাবের হেল্প না নিয়েও ওরা ঝাঁপিয়ে পড়ে। যেহেতু সে তখন রোটারি ক্লাবের এই ব্যাপারে অবগত থাকে না, পরে আমরা যখন জানতে পারি যারা এরকম মহৎ কাজ করেছে তাদের আমরা সম্মান করি। স্যার বলছি যে সম্মানের জায়গায় সমাজকে কি বার্তা থাকবে এইসব মানুষদের তরফ থেকে যারা মানুষের এরকম বিপদের দিনে পাশে দাঁড়াচ্ছে? রোটারির মটো হচ্ছে সার্ভিস অ্যাবাভ সেলফ, ডু গুড টু দ্য সোসাইটি, এটাই হচ্ছে বার্তা। সমাজকে কি বলতে চান? সমাজকে বলতে চাই যারা প্রিভিলেজড তারা আন্ডার প্রিভিলেজদের সাহায্য করুন। এইভাবেই তো সমাজ চলে। একটা থালাতে যদি জল দেন, সে জলটা যেদিকটা ঢালু সেদিকটা চলে যাবে, কিন্তু উচিত যে জলটা যেন বিস্তীর্ণ হয়ে থাকে এবং একই লেভেলে থাকে। দেখুন, রোটারি ক্লাব অ্যাওয়ার্ড দিচ্ছে খুব ভালো কথা, কিন্তু আমি যখন কাজ করি তখন আমি অ্যাওয়ার্ডের আশা রেখে কাজ করি। কারণ কোনো পেশেন্ট যদি ভালো হয়ে থাকে সেটাই আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। এরপরে রোটারি ক্লাব বা অন্য যেখান থেকে অ্যাওয়ার্ড পাই সেটা আমার হচ্ছে অ্যাডিশনাল বার্থ। ঠিক আছে, আমরা যে কাজটার জন্য রোটারি ক্লাব আমাদের ধরে নিয়েছে, এটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া ছিল, প্রতি সপ্তাহে প্রায় তার ব্লাড লাগতো। আলটিমেট তার চিকিৎসা ছিল স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, কিন্তু ওর কোনো যাকে বলে ম্যাচিং করা, এই ছেলে ম্যাচিং করা ডোনার পাওয়া যাচ্ছে না, ওর কোনো ভাই বোন ছিল না। তা হাফ ম্যাচ ডোনার পাওয়া যায়, মানে ওর বাবা হ্যাপ্লো আইডেন্টিক্যাল ম্যাচ। তো হ্যাপ্লো আইডেন্টিক্যাল বা হাফ ম্যাচ ডোনারের থেকে নিয়ে করাটা একটা চ্যালেঞ্জ। সেটা করতে পারলে ভালো হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রিজেকশান হয় এবং সেটার জন্য কিন্তু আমাদের কাছে উপায় ছিল না। ওইটা নিয়েই আমরা শুরু করেছিলাম মেডিকেল কলেজে, যে ওকে হাফ ম্যাচের বাবার থেকে স্টেম সেল নিয়ে ওকে আমরা করাই। কিন্তু এটা একটা টিম ওয়ার্ক, শুধু আমার একার নয়, এটা হচ্ছে হিমাটোলজি ডিপার্টমেন্টের যাদের ওপরে থাকে, তা আমাদের মৈত্রী ভট্টাচার্য প্রধান। আর আমাদের যেটা করতে হয়, আমাদের বোন ম্যারোটাকে, ওর ডিজিজ বোন ম্যারোটাকে পুরো ফাঁকা করে দিতে হয় আগে রেডিয়েশন দিয়ে। তো আমাদের রেডিয়েশন অঙ্কগুলি থেকে সেটাই করে দেওয়া হয়। এটা টিম ওয়ার্কের কাজ, শুধু একার কাজ নয়। তা এই কাজটা করে আমরা বাচ্চাটাকে ভালো করেছি এবং 3 মাস পরে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি, যে 3 মাসের মধ্যে ওর আর ব্লাড লাগেওনি, তো পেশেন্টটা ভালো আছে। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় পুরস্কার। এরপর আপনারা রোটারি ক্লাব কী দিল কি না দিল সেটা আমাদের অ্যাডিশনাল, ডেফিনেটলি আমাদের ভালো লাগবে, এটা ঠিক কথা। কিন্তু ওই যে বাচ্চাটাকে রোজ প্রতি সপ্তাহে সপ্তাহে আসতে হচ্ছে না, ভালো আছে, এটা আমাদের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা সরকারি জায়গায় করেছিলাম, যেটা খরচা প্রচুর খরচা হচ্ছে, কিন্তু কোনো একটা পয়সা ওকে দিতে হয়নি, সেটাও সরকারি জায়গাতে বিনা পয়সাতেই পাওয়া গেছে। সমাজকে কি বার্তা থাকবে? সমাজের কাছে বার্তা হচ্ছে এটাই, দেখুন আপনারা সবাই এগিয়ে আসুন। কারণ এই বাচ্চা অ্যাকচুয়ালি দুটো বার্তা, একটা হচ্ছে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে তো একটু যদি মানে দেখে শুনে বিয়ে হয়, একটু বিয়ের আগে আগে ব্লাড টেস্ট করার একটা ব্যাপার আছেই, তাতে থ্যালাসেমিয়াটা কম হবে। আর যদি কারোর হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হয়, স্টেম সেল ট্রান্সপ্লান্ট ডোনারের লিস্টও করা যায়, সেটা এগিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় তো সবাইকে এগিয়ে আসতে হবে এই বাচ্চাগুলোর পাশে অ্যাজ এ ডোনার, অ্যাজ এ মানে ডোনার ফর মানি। কারণ এটা আফটার স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন অনেক টাকারও খরচ থাকে, সুতরাং এটা এগিয়ে আসতে হবে। কোনো জিনিসে হতাশ না হয়ে
নতুন নতুন উদ্যোগে সামিল হতে হবে। উদ্যোগটা কেউ একা নিতে পারবে না, আমি নিয়েছি মানে আমিও একা নিতে পারি, কিন্তু আমাদের সঙ্গেও তো লোককে থাকতে হয়। আমারও টিম ছিল, হিমালয়ের টিম ছিল, সাধারণ লোককেও এগিয়ে আসতে হবে, না ডোনার তৈরি হবে থেকে। এটা সেই কারণে আমরা হাফ ম্যাচ ডোনার দিয়ে করেছিলাম, যাতে অ্যাটলিস্ট বাবা মায়ের থেকে নিয়ে করা যায়। কিন্তু বাবা মা ফুললি ম্যাচড হয় না, হাফ ম্যাচড হয়। অ্যাকচুয়ালি মানে আমি তো হাওড়া জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পরিবেশ, জলাভূমি এবং বন্যপ্রাণ সংরক্ষণের ওপর কাজ করি। আমাদের সংস্থা ওয়াইল্ড লাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্টের আমাদের যে সমস্ত সদস্যরা আমরা এই পরিবেশ ও জলাভূমি ও বন্যপ্রাণ সংরক্ষণের ওপর কাজ করে থাকি। তো এই কাজগুলো করতে গিয়ে তো আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জ, সমস্যার সম্মুখীন হতে হয়, এবং তার সাথে আমরা চেষ্টা করি যে মানুষকে বেশি করে সচেতন করে যাতে আমরা মানুষের সঙ্গে বন্যপ্রাণের সহাবস্থানটাকে ভালো রাখতে পারি, এবং আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদেরকে সুস্থ রাখবার জন্য পরিবেশ, জলাভূমিগুলোকে কিন্তু রক্ষা করা ভীষণ জরুরি। তো সেখানে আমাদের মতো মাঠে ঘাটে কাজ করা পরিবেশ কর্মীদেরকে রোটারি ক্লাব অফ কলকাতা বেনিভলেন্স যেভাবে সম্মান জানাচ্ছে, তো তার জন্য আমি এই সংস্থার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় চন্দন গুপ্ত দাদা, ওনাকেও আমি অনেক ধন্যবাদ জানাই। তো এছাড়া আমি দেখলাম যে স্বাস্থ্য থেকে শুরু করে পরিবেশ, বিভিন্ন মানব সেবায় যারা নিয়োজিত, শিক্ষা, তো এখানে তাদেরকেও যে সম্মান জানানো হচ্ছে, আমার মনে হয় যে সম্মান জানালে কাজের দায়িত্ব অনেকটা বেড়ে যায়। তো রোটারি ক্লাব অফ কলকাতা বেনিভলেন্স যেভাবে সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে, আমি এনাদের আরও শ্রীবৃদ্ধি কামনা করি। এভাবেই রোটারি এগিয়ে চলুক, এবং আমাদের মতো যে সমস্ত মানুষরা মাঠে ঘাটে কাজ করছে, তো তাদেরকে আরও আমাদেরকে যদি ইন্সপায়ার করে, তো আশা করি আমরা আগামী দিনে আরও কাজ করতে, ভালো করে আমরা কাজ করতে পারবো। সমাজকে কি বার্তা থাকবে? সমাজকে এটাই বলবো যে দেখুন, বর্তমানে আমাদের পারিপার্শ্বিক যা পরিস্থিতি, তাতে আমাদের বাতাসে যে পরিমাণ দূষণ, যে পরিমাণ আমাদের সেই দূষণের কারণে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, সেখানে সুস্থ বাঁচতে গেলে এবং সুস্থভাবে থাকতে গেলে কিন্তু পরিবেশকে বাঁচাতে হবে, জঙ্গলকে বাঁচাতে হবে, এবং তার সঙ্গে বন্যপ্রাণীদেরকে বাঁচাতে হবে। এটা শুধু চিত্রক বা রোটারি বা আমাদের একার কাজ নয়, এটা আমাদের সবার কাজ। তাই সব দিক থেকে আমরা পরিবেশকে ভালো রাখলে আমরাও ভালো থাকবো। আজকে আমি যখন এটা শুনেছিলাম, আমার সত্যি ভালো লেগেছে, বা আজকে এখানে পৌঁছেছি আমি, খুব ভালো লেগেছে। এবারে যে কারণে আমাকে ধরুন পুরস্কারের জন্য করা হয়েছে, আমাদের এলাকায় ইয়াস ঘূর্ণিঝড়ের সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ওখানে কিছু কাজকর্মের জন্য নদী বাঁধে আমরা যেভাবে আটকে ছিলাম জলটা, ওই কারণে আমাকে এখানে পুরস্কার দেওয়া হয়েছে। তো ওই দিনটা ফিরে দেখতে গেলে খুব একটা ভয়ঙ্কর দিন, কিন্তু আমরা অন্যান্য যে ঝড়গুলো কাটিয়ে এসেছি, সেখান থেকে কিছুটা সাহস আমাদের হয়ে গেছে। এবারে ধরুন তার আগের দিন ইয়াস যেদিন, আমরা তো আগে থেকে জেনেছিলাম যে একটা ঝড় হচ্ছে, কতটা জল বাড়বে মোটামুটি একটা আন্দাজ আপনাদের থাকে, হ্যাঁ ধারণা ছিল। সেখান থেকে ধরুন আগের দিন বিকেলে প্রচুর প্রায় 300 গ্রামবাসী গিয়ে বাঁধের উপরে আরও কিছুটা মাটি দেওয়া, বা পাশে ধরুন বাঁশের যে পাইলাইন করে কিছুটা আটকানো, যতটা জল বাড়বে একটা ধারণা করে কিছুটা দেওয়া হয়েছিল। পরের দিন সকাল থেকে যখন আমরা ধরুন দেখছি যে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, আমরা তখন বাঁধের কাছে গেলাম, নদী বাঁধে দেখছি যে জল যা বাড়ছে যে কোনো সময় ভাঙতে পারে। এবারে সেখান থেকে আমরা পরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যখন জল বাড়ছে, এবারে ওভারফ্লো হবে প্রথমে। আর আমাদের এলাকাটা ওখানে যতগুলো বদ্বীপ আছে একটুখানি পার্থক্য আছে, সবগুলো ধরুন নদী বা তার আগে জঙ্গল আছে, তারপরে ওইগুলো সবগুলোতে ওভারফ্লো হতে পারে, তারপরে ধরুন কোনোখানে ওভারফ্লো হতে হতে তারপর ভেঙে পুরো বাঁধটা ভাঙতে পারে। আমাদেরটায় প্রথমে ঢেউ আসে, আমাদের জি প্লট যেটা একদম বঙ্গোপসাগরের প্রথম আমাদের দ্বীপ, ওখানে আমরা যেখানে আটকে ছিলাম ওই জায়গাটাতে ঢেউ হচ্ছে ভীষণ। এবারে মোটামুটি যখন দেখছি যে আর বাঁধ প্রায় ধরুন ব্লক বা যেটা কংক্রিট দেওয়া থাকে ওগুলো কিছুটা নেমে গেছে, তারপরেও বাঁশের যে পাইলেন বা এ জাতীয় আছে ওগুলোর পরে আমরা খড় বা যে যা পেরেছি নিয়ে পুরো সবাই মিলে কিছুটা আটকানো হয়েছে। এবারে কোনো ক্ষেত্রে ধরুন ঢেউয়ে কাউকে ফেলে দিচ্ছে বাঁধের বিপরীত পাশে, সেখান থেকে আবার উঠে এসে কোনোভাবে আটকানো। আর না আটকালে কী হবে, আমাদের এই সারা বছরের একটা বেঁচে থাকার যেই যুদ্ধ,
সেইটা নিয়ে সমাজকে কি বার্তা থাকবে? দেখুন, আমাদের একটা বন্যার পরে 3 বছর চাষ হচ্ছে না, গবাদি পশু মারা যাচ্ছে, খাওয়ার মানে খাদ্য সংকট একটা থাকে, কৃষিকাজের একটা ইয়ে থাকে। সেক্ষেত্রে প্রচুর মানুষ মানে আমাদের নিজেদের ধরুন কর্মসংস্থান বা খাদ্যের যে অভাবটা থাকে ওটাকে ইয়ে করার জন্য আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি, এবং সবাই এগিয়ে এলে যথেষ্ট পরিমাণে যে ফল পাওয়া যায় সেটা আমরা সেদিন দেখেছি, যে পুরো একটা গ্রামকে বাঁচানো গেছে। যে না হলে আবার সেই 2-3টে বছর চাষবাস নষ্ট একটা ইয়ে থাকে, সেগুলো মোটামুটি আমরা এই ক্যাটাগরিক্যালি অ্যাওয়ার্ড দেওয়াটা খুব জরুরি। তবে অ্যাওয়ার্ডের থেকেও আমি বলবো যে যে কথাটা যে এতক্ষণ ধরে কথা বলা হচ্ছে, যারা কাজটা করেছেন তারা কীভাবে করেছেন এবং কী কী ধরনের সমস্যা ফেস করছেন, এটা ভীষণ জরুরি। আমরা দেখি যে অ্যাওয়ার্ডের কোনো অনুষ্ঠানে সাধারণত এতটা কথা বলার স্পেস পাওয়া যায় না, বাট এই স্পেসটা খুব ইম্পর্টেন্ট। কারণ যারা ফিল্ডে কাজ করছেন তাদের সঙ্গে তো সবার দেখা হয় না, শহরে মানে সবাই যেতেও পারেন না। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে এতটা স্পেস দেওয়া। এবং রোটারি আমাদের সুন্দরবনে বা অন্যান্য জায়গায় যে কাজগুলো করে, যেমন আমি দেখেছি যে ড্রিঙ্কিং ওয়াটারে তাদের যে ইন্টারভেনশনগুলো থাকে, বা এই থ্যালাসেমিয়া, সার্ভাইকাল ক্যান্সার, এবং এই যে ওয়েদার স্টেশন বা আমাদের জিপ্লাটে যে রামধনু চলছে, তো এগুলো ভীষণই ইম্পর্টেন্ট। এবং আমি আশা করবো যে আজকে যে আলোচনাগুলো হলো এই কলকাতার মতো একটা স্কুল যেখানে আমি অ্যাসোসিয়েটেড যে স্কুলের সঙ্গে, এবং আমাদের যে সংগঠন মৌমাছি বা দেশীয় ফসল সংরক্ষণ করার যে সংগঠন, যে সমবায়, সেখানে সুন্দরবন এবং উত্তর 24 পরগনার বিকিপার এবং চাষিরা, প্রান্তিক চাষিরা যেখানে অংশগ্রহণ করেন, আমি আশা করবো যে তাদের মধ্যেও রোটারির যে কাজকর্ম সেটা ছড়িয়ে পড়বে। এবং আজকে যে আলোচনাগুলো হলো রোটারি ডেফিনেটলি সেগুলো আর কি চিন্তা করবো, সেগুলো নিয়ে এটাই আশা করি। সমাজকে কি বার্তা থাকবে? সমাজকে এই বার্তা দেবো যে আমরা মানুষ, আমরা টপ নই, আমরা বেস্ট নই, নেচার হেডস দ্য বেস্ট। এটা এখন সবার আগে মাথায় রাখতে হবে। আমরা খুব আলাদা কিছু নই, আমরাও আর 5টা প্রাণীর মধ্যে একটা প্রাণী। আমাদেরকে মনে রাখতে হবে যে পৃথিবীটা সকলের, এই পৃথিবীতে বাঁচার অধিকার সকলের আছে। ফলত আমাদের বাঁচাটা যেন এমন না হয়ে যায় যেন সেটা অন্যের ধ্বংসের কারণ হয়। ফলত আমি সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ পরিবেশ প্রকৃতির কথা একটু ভাবুন, একটু জানুন, এবং যে সমস্যাগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং পশু পাখিরা যে ভালো নেই, মৌমাছি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত কেন তারা ভালো নেই সেগুলো একটু খুঁজুন। হাতে মোবাইলে অনেক কিছু খবর পাওয়া যায়, এবং লেটস টেক আওয়ার পার্ট। আমরা যেটুকু করতে পারি সেটুকু যেন অন্তত আমরা করি, এটাই আমার রিকোয়েস্ট। আদারওয়াইজ আমাদের পক্ষেই বাঁচা মুশকিল হয়ে যাবে। कलाकारी के लिए जो अवार्ड मिलता है वो सिर्फ एक इस तरह से नहीं है कि वो प्राइज़ मिला है या कुछ मनी मिली है तो वो बहुत अच्छा है। एक कला को अवार्ड मिलने का जो सबसे बड़ा बेनिफिट है वो ये है कि वो आर्टिस्ट में उत्साह बढ़ता है। किसी भी काम को जब तक उत्साह नहीं मिलेगा वो नहीं हो पाएगा। तो जब जब किसी कला को या कलाकार को प्रोत्साहित किया जाता है तो वो एक पूरी पीढ़ी को प्रोत्साहित किया जाता है। तो जितना हम उसमें हम और उसको अच्छा करने का प्रयास करेंगे, उसको नेक्स्ट जनरेशन को शिफ्ट करने का प्रयास करेंगे। और यहाँ पर आकर मुझे बहुत अच्छा लगा। बहुत बहुत धन्यवाद। क्या पैगाम रहेगा? मेरा जो आप बोलिए। क्या मेरा जो लोगों से रिक्वेस्ट है वो यही है कि आप किसी भी कला को बहुत अच्छे से देखें, परखें, तब उसके बारे में जानने की कोशिश करें। किसी भी एक आर्ट पीस को या किसी भी पीस को सिर्फ एक नज़र भर से देखने से उसकी कलाकारी सामने नहीं आती है। जब तक आप उसकी बारीकियों को नहीं देखेंगे, नहीं समझेंगे, आप उसकी वैल्यू को नहीं समझ सकते। और कला को सिर्फ एप्रिसिएट नहीं किया जाना चाहिए, एप्रिसिएशन के साथ साथ उसके कारीगर को अपना जीवन भी यापन करना है उस कला के साथ में, तो उसको खरीदना भी चाहिए जिससे कि वो आने वाली पीढ़ियों तक बची रहे और ज़्यादा से ज़्यादा एनकारेजमेंट। প্রথমত যে উদ্যোগ থেকে আমি এই সুযোগ বা সম্মান পাওয়ার জন্য মনোনীত হয়েছি কলতান থেকে, এই কাজটি একটি যৌথ প্রয়াস। আমাদের সবসময়ই কাজ আমাদের সমাজ এবং শিক্ষা ব্যবস্থার স্তর থেকে শুরু হয়। তো সেইটাতে অবশ্যই আমাদের দায়িত্ব আরও বেড়ে যাবে, যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি এবং আরও গঠনমূলক কাজ করতে পারি। সমাজকে কি বার্তা থাকবে? আমাদেরকে স্বাবলম্বী হতে হবে, মানে আমাদের
সচেতন হতে হবে। মানুষের মধ্যে মানুষের মেলবন্ধন দরকার বর্তমান সমাজে দাঁড়িয়ে। ভীষণ রকম দরকার, এবং এই যে বললাম ওই যৌথতার বিষয়টি, এইটা আমরা সবসময় খেয়াল রাখি এবং সেই মতো কাজ করার চেষ্টা করি। এই যৌথতা আমাদের ভীষণ প্রয়োজন, সেই বিষয়ে আমাদের খুব বেশি সচেতন হওয়া দরকার।